আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডক্টর স্বামী গল্পের 10 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। ইহসান বিলার বিশাল ড্রয়িং টেবিলে রাজকীয় লাঞ্চের আয়োজন। সারা আর এজা পাশাপাশি বসে খেতে খেতে ফিস করে একে অপরকে নিয়ে হাসাহাসি করছিল। এলটান চুপচাপ শান্ত ভঙ্গিতে খাচ্ছিল, মাঝে মধ্যে এজার দিকে তাকিয়ে মৃদু সুরে হাসছে। হঠাৎ করে পরিবেশটা গম্ভীর হয়ে গেল এলটানের বাবার কথায়। এলটান, কাল তুমি হসপিটাল থেকে একটা ছুটি নিবে। এলটান খাওয়ার মাঝখানে একটু থামল, বাবার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন বাবা, কোনো বিশেষ কাজ আছে? এহসান সাহেব গম্ভীর মুখে সরাসরি এলটানের চোখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আমার বিজনেস পার্টনারের একমাত্র মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। কাল বিকেলে তোমার এঙ্গেজমেন্ট। আশা করি এতে তোমার কোনো আপত্তি নেই। মুহূর্তের মধ্যে ড্রয়িং টেবিলে সে আনন্দঘন পরিবেশটা যেন জমে বরফ হয়ে গেল। এলজার হাতটা মাঝপথে থেমে গেল। তার বুকের ভিতরটা হঠাৎ এমনভাবে ধক করে উঠল যেন কেউ সজোরে হাতুড়ি দিয়ে আঘাত করছে। সে চাতক পাখির মতো অদৃষ্টিতে এলটানের দিকে তাকিয়ে রইল, মনে মনে প্রার্থনা করতে লাগলো, প্লিজ একবার অন্তত বলুন যে আপনি রাজি নন। একবার বলুন আপনার জীবনের অন্য কেউ আছে। কিন্তু সবাইকে অবাক দিয়ে এলটান খুব শান্ত আর স্বাভাবিক সুরে বলল, তুমি যা ভালো মনে করবে বাবা, তোমার সিদ্ধান্তের ওপর আমার কোনো কথাই নেই। এলটানের এই নির্বাক উত্তর যেন এলজার কানে গরম শিরার মতো বিঁধল। তার গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে এলো। এই যে মানুষটা একটু আগে বাগানে বসে তাকে নিয়ে এত শত আধিক্যতা করলো, বিড়াল নিয়ে বলে রাখলো, সে এত সহজে অন্য কাউকে মেনে নিল। চারপাশে হাসাহাসি আর আনন্দের রুল পড়ে গেল। সবাই এঙ্গেজমেন্টের প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু করলো। কিন্তু এই হাসির শব্দের মাঝে এলজা যেন একটা দ্বীপের মতো বিচ্ছিন্ন হয়ে গেল। সে চোখ দুটো ছলছল করে উঠল। চোখের পানি টুপ করে নিচে পড়ে যাওয়ার আগেই সে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো। আমার খাবার হয়ে গিয়েছে, আসছে। কোনো মতে সে অস্পষ্ট সুরে কথাটা বলে সে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। এলটান এক পলক এলজার যাওয়ার দিকে পথে তাকিয়ে রইল। তার চোখ তখনও এক রহস্যময় ঝিলিক। রাত তখন গভীর, সারা বাড়ি নিঝুম হয়ে আছে। ড্রয়িং টেবিলে হালকা নাইট ল্যাম্পাসের আলোয় চারপাশটা ছায়াময়। এলজার দু চোখ কান্না ফুলে লাল হয়ে আছে, গলাটাও শুকিয়ে কাঠ। রুমের জগ খালি দিকে সে একটু পানি নিতে নিচে নেমে চলল। কিন্তু সিঁড়ি দিয়ে নামতে রান্নাঘরের সামনে ছায়ামূর্তি দেখে ভয়ে তার কলিজা শুকিয়ে গেল। উম্মা! এলজা মুখ চেপে ধরে একটা মৃদু চিৎকার দিল। উল্টা দিকে রুদ্রের অবস্থা আর অচিনয়। সে মাত্রই বাহির থেকে ফিরেছে, ভেবেছিল সবাই ঘুমিয়ে ঘোরে এই সূচিকে চোরের মতো নিজের রুমে ঢুকে পড়বে। কিন্তু এলজাকে দেখে সেও পাথরের মতো জমে গেল। এলজা তখন দেখলো সামনে রুদ্র দাঁড়িয়ে। সে এগিয়ে গিয়ে অবাক হয়ে বলল, আরে আপনি রুদ্র না? আপনি তো আমার পিছনে ঘুরঘুর করতেন, আমাকে ডিস্টার্ব করতেন। আপনি এই মাঝরাতে এহসান বিলায় কি করছেন? রুদ্রের অবস্থা তখন মর্ময়। ধরা যখন পড়ে গিয়েছে তখন সে একগাল হাসি দিয়ে কায়দা ময়দান বলে উঠল, আরে ভাবি যে, কতদিন পর দেখা। তা ভাবি, শরীরের অবস্থা কেমন? এলজা কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই অপর থেকে হিমশীতল এক গম্ভীর সুর ভেসে এলো। কি হচ্ছে ওখানে? সিঁড়ির অপরে দাঁড়িয়ে আছেন এলটান, পরনে নাইট ড্রেস, চোখে চশমা নেই, কিন্তু তার চাউনি বাঘের মতো তীব্র। এলটানের কণ্ঠ শুনে রুদ্র হাঁটু কাঁপুনি এবং মিউজিক বোর্ডের মতো শুরু হয়ে গেল। এলজা এলটানের দিকে তাকিয়ে এক পলক নিজের অভিমানটা মন নিয়ে গটগট করে নিজের রুমে চলে গেল। এলজা যাওয়ার সময় এলটান তার ফোলা ফোলা লাল চোখ দুটো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করলো। এলটানের বুকের ভিতরটা হু হু করে উঠল। হঠাৎ তার নজর পড়ল রুদ্রের দিকে। ডিস্টার্বার পিছনে ঘুরঘুর শব্দ দুটো তার কানে বিষ ঢেলে দিয়েছে। সে ধীর পায়ে নিচে নেমে ড্রয়িং টেবিল থেকে ফুলের ঝুড়ির পাশে থাকা চকচকে চাকুটা এক ছুরি নিয়ে নিল। ডিস্টার্ব, পিছনে ঘুরঘুর, বলিস কি রুদ্র? এলটানের কথাগুলো বলতে বলতে ধীর লয়ে রুদ্রের দিকে এগাতে লাগলো। রুদ্র মনে হলো তার আয়ু ফুরিয়ে এসেছে। সে এক পা করে পিছাতে ড্রয়িং টেবিলের সাথে বাড়ি খেল। পালানোর আর কোনো পথ নেই। এলটান রুদ্রের একদম গালার কাছে ছুরিটা হাতে নাচাতে অদ্ভুত শান্ত সুরে জিজ্ঞাসা করলো, সত্যি করে বলতো, তুই কার প্রেমে পড়েছিলি আর কার পিছনে ঘুরঘুর করতি? রুদ্র তখন ঘাম যেন জোরে আসার উপক্রম। সে চোখ বন্ধ করে নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে সুরে সুরে গেয়ে উঠল, ও রিয়া, ও রিয়া, সে আমার প্রিয় রিয়া। বিশেষ করে ভাইয়া, ও ছাড়া আমার জীবনে কেউ নেই। এলটান এক মুহূর্তে স্থির হয়ে রুদ্রের দিকে তাকালো, তারপর এক চিলতে বাঁকা হাসি দিয়ে ছুরিটা রুদ্রের গলার একদম কাছে টিকিয়ে ফিসফিস করে বলল, ও রিয়াই যদি তোর প্রেম হবে তবে ভালোই তো, নয়তো। এলটান আচমকা ছুরিটা সজোরে টেবিলের ওপর ঘেঁটে দিল আর দাঁতে দাঁত চেপে বলল, গেচিং ফু। কথাটা বলেই এলটান গম্ভীর পায়ে ওপরে চলে গেল। রুদ্র কয়েক সেকেন্ডে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ছুরিটার দিকে তাকিয়ে এক লম্বা দীর্ঘশ্বাস ছেলে টুপ করে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেল।
সকাল সকাল এহসান বেলায় মেহরাবের পদধূলি পড়ল। এলটানের সাথে একটা জরুরি আলোচনা করতেছিল তার। ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ির দিকে পা বাড়াতেই মেহরাবের নজর গেল ড্রয়িং টেবিলের পাশে মেঝেতে পড়ে থাকা একদলা কাপড়ের দিকে। একটু ভালো করে তাকাতেই সে চিনতে পারল এটা তো রুদ্র। মেহরাব কপাল কুঁচকে চারপাশটা দেখল, কোনো অঘটন তো ঘটেনি। সে দ্রুত রুদ্রের কাছে গিয়ে হাঁটু গিরে বসল। এভাবে এখানে পড়ে আছে কেন? রুদ্র, ওই রুদ্র উঠ, এখানে এভাবে শুয়ে আছিস কেন? রুদ্র। মেহরাব রুদ্রের গালে কয়েকবার আলতো করে টোকা দিল, কিন্তু রুদ্র অজ্ঞান অবস্থায় এতটাই গভীর যে সে নামই নিচ্ছে না। মেহরাব তরির ঘড়ির দিকে তাকালো, হাতের সময় কম। সে স্থির হয়ে বসলো, তারপর ঝুজুরে একটা দীর্ঘশ্বাস নিল, যেন নিজেকে বড় কোনো যুদ্ধের জন্য প্রস্তুত করছে। পরক্ষণে সে এক হাত দিয়ে রুদ্রের শার্টের কলারটা শক্ত করে ধরলো, আর অন্য হাত দিয়ে শুরু করলো থাপ্পড়ের মেশিন গান। এক কদমে জোরের বেগিতে সে রুদ্রের গালে থাপ্পড় মারতে মারতে চিৎকার করতে লাগলো, রুদ্র, রুদ্র, এই রুদ্র ওঠ। শেষ থাপ্পড়টা বোধ হয় একটু বেশি পাওয়ারফুল ছিল। রুদ্র এবার ধপস করে উঠল, চোখ কসলাতে কসলাতে সে চারপাশ তাকালো। আমি কোথায়? আহা, গলাটা এত জ্বালা করছে কেন? মেহরাব নিজের হাতটা দ্রুত পিছনে লুকিয়ে আমতা আমতা করে বলল, আরে তোকে উঠানোর জন্য জাস্ট একটু পানি ছিটি দিয়েছি, তাই তো হয়তো। রুদ্র এবার মেহরাবের দিকে তাকালো। হঠাৎ মনে পড়ে গেল রাতের সেই ভয়াবহ স্মৃতি। ওরে বাবা! রুদ্র বলেই কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে পালাতে চাইল, কিন্তু মেহরাব আগেভাগেই সে শার্টের পেছন থেকে কলারটা টেনে ধরল। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? কাজ আছে। রুদ্র অবাক নয়নে মেহরাবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি কাজ? এলজার রুমের আবহাওয়া এখন একদম অগ্নিগিরির জ্বালামুখীর মতো উত্তপ্ত। কাল সারা রাত কান্না করে চোখ দুটো ফুলিয়ে এখন সে রীতিমতো মার মুখে। রুমে পায়চারি করতে করতে সে নিজেই মনে গজগজ করছে, শয়তান, পাষাণ, নর্ম কিট আমাকে নিয়ে এত ডং করে এখন অন্য একজনকে বিয়ে করতে ওনার খুব সুখ হচ্ছে না। সবাইকে ছেড়ে দিয়েছে, কিন্তু এলটান এহসানকে এত সহজে ছাড়বে না। এলজার মাথায় তখন দুষ্ট বুদ্ধির পরিকল্পনা ঘুরছে। সে ভাবছে এঙ্গেজমেন্টের সময় সবার সামনে এলটানের কলার ধরে চিৎকার করে বলবে, এই যে দেখুন আপনাদের ভদ্র ছেলে, অলরেডি ম্যারিড হয়েও আবার বিয়ে করতে বসেছেন। ঠিক সে মুহূর্তে বালিশের পাশে রাখা ফোনটা টুং করে বেজে উঠল। স্ক্রিনে এলটানের নাম দেখেই এলজার মনে হলো ফোনটা আসার দিয়ে ভেঙে ফেলতে, কিন্তু কৌতূহলবশত মেসেজটা খুলল সে। আছো? এলজা মনে মনে বলল, না, মরে আছি, মরে ভূত হয়ে গিয়েছে। কোনো উত্তর দিলে না সে। পরক্ষণে আবার মেসেজ, আচ্ছা আজ কোনো রঙের জামা পরবে বলো তো, নীল না কালো? আসলে বিজনেস পার্টনারের মেয়ে নাকি খুব স্টাইলিং, তাকে একটু ইমপ্রেস করা দরকার। আমাকে একটু হেল্প করো তো, আজ কি পরা যায়? এলজা দাঁতে দাঁত চেপে ফোনটা শক্ত করে ধরল। লোকটার সাহস কত! রাগে অন্ধ হয়ে সে টাইপ করলো, আমার মাথা পড়ুন। সাথে সাথে অবাস থেকে রিপ্লাই এলো, আল্লাহ, তোমার মাথা বললে তো তুমি মারা যাবে। আস্তাক ফিরুল্লাহ। এলটানের এই নির্লজ্জ ফাজলামি দেখে এলজা এবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে সজোরে বিছানায় বালিশটার অপর ঝাঁপিয়ে পড়ল নিজের সব রাগ আর ঘৃণা দিয়ে। ওটার ওপর কয়েকটা বিশাল ঘুষি মারল। শয়তান বন্ড, তোকে আমি দেখে নিব। আজ এঙ্গেজমেন্টের সময় যদি তোর 12টা না বাজিয়েছি, তবে আমার নামও এলজানা। এহসান ভিলার বিশাল হল রুম জুড়ে এখন ব্যস্ততার শেষ নেই। রং বেরঙের আলো আর তাজা ফুলের সুবাস চারপাশটা আমদানি করছে। বাড়ির প্রতিটি কোণে আজ উৎসবের আমেজ মেতে উঠেছে। সারা ফোনে রিয়ার সাথে কথা বলতে বলতে বার কয়েকবার লম্বা শ্বাস নিল। রিয়ার অনুপস্থিতি তাকে বেশ ভোগাচ্ছে। কি বলছে রিয়া? তুই না এলে কিভাবে হবে? আজ এত বড় একটা স্পেশাল দিন, আর তুই কিনা অনুপস্থিত থাকবি না? সারা কণ্ঠের স্পষ্ট আকুতি। ফোনের অপাশ থেকে রিয়ার এক দীর্ঘশ্বাস ভেসে এলো, যা করুণ রসনকে হার মানায়। সে বিষণ্ণ গলায় বলল, বোন রে, আমি যে এখনো পৃথিবীর আলো বাতাস নিতে পারছি, এতেই শুক্রিয়া কর। আমার এখন ওঠা তো দূর, সোজা হয়ে বসার মতো অবস্থা নেই। রিয়ার কথা শুনে সারার মনটা একটু খারাপ হলো। সেই মন খারাপ বেশিক্ষণ স্থায়ী হলো না। তার নজর পড়ল সামনে বসে থাকা দুইটি মহাব্যক্তির দিকে, মেহেরাব আর রুদ্র। দুজনের এমন এক ভঙ্গিতে সোফায় বসে আছেন যেন জগতের সব চিন্তা তাদের কাঁধে। মেহেরাব রুদ্রের পাশে ধপ করে বসে পড়ে তার কাঁধে হাত রাখল। রুদ্র হাতে তখন একটা লাল গোলাপ, যার পাপড়িগুলো সে পরম যত্নে ছিঁড়ে নিচে ফেলছে। তার দৃষ্টি শূন্য নিবন্ধ। মেহরাব কপালে কুঁচকে জিজ্ঞাসা করল, কিরে রুদ্র, এমন দেবদাসের মতো মুখ করে কেন বসে আছিস? রুদ্র গোলাপটার একটা পাপড়ি ছিঁড়ে উদাসীনী গলায় বলল, বুঝলে মেহরাব ভাই, একবার এক মহাকবি বলেছিলেন,
আর যাই করো না কেন কখনো অন্যের বউয়ের প্রেমে পড়ো না, পড়লে লাইফ একদম ফেল হয়ে যাবে। মেহরাব আকাশ থেকে পড়ল। সে অবাক হয়ে রুদ্রের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তা এটা আবার কোন মহাকবি বলে গিয়েল রে? রুদ্র অত্যন্ত গম্ভীর মুখে উত্তর দিল, কেন, বিখ্যাত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র ঠাকুর? মেহরাব হা হয়ে রুদ্রের দিকে তাকিয়ে রইল। নিজের নামকে কবির নামের সাথে এভাবে জড়িয়ে দেওয়া একমাত্র রুদ্রের পক্ষেই সম্ভব। ঠিক তখনই সারা তাদের সামনে এসে দাঁড়ালো। তার হাতে একটা বড় ফুলের তোড়া আর চোখে মুখে আগুনের হালকা। রাগী কণ্ঠে সে চেঁচিয়ে উঠল। আজকের পার্ট এ পর্যন্ত শেষ হয়ে গেল। আর বাকি পার্টগুলো কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।